মেয়র হিসেবে ইশরাকের শপথে বাধা নেই আদেশ হাইকোর্টের। রায়ে জনগণের বিজয় হয়েছে বললেন ফখরুল। আপিল করবেন রিটকারী। সাম্য হত্যা বিচারের দাবিতে আজও শাহবাগে ছাত্র দলের অবস্থান। দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। আন্দোলনের ভারে রাজধানী জুড়ে তীব্র যানজট। সীমাহীন দুর্ভোগে নগরবাসী। রাজপথ দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি। এবং বিভিন্ন সীমান্তে দেদারসে বিএসএফ এর পুশিন পুশব্যাক। 4 দিনে পাঠানো হয়েছে 167 জন। সীমান্তে জোরদার বিজিবির টহল। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবার বিস্তারিত। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। ফলে ইশরাকের শপথে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। বলেন, উচ্চ আদালতের নির্দেশনার পরও শপথ নিয়ে বিলম্ব করা হলে আদালতের অবমাননা হবে। এদিকে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল করবেন রিটকারী আইনজীবীরা। কাজী পাপ্পুর রিপোর্ট। 2020 সালের 1 ফেব্রুয়ারি হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন। সেখানে আওয়ামী লীগের ফজলে নূর তাপসের কাছে হেরে যান বিএনপি ইশরাক হোসেন। নির্বাচনে অনিয়মের অভিযোগে ভোট বাতিল চেয়ে আবেদন করেন ইশরাক। 5 আগস্ট পরবর্তী সময়ে সেই আবেদন সংশোধনে এনে নিজেকে বিজয়ী ঘোষণা করার আবেদন করেন তিনি। তা মঞ্জুর করে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনাল। এবছরের 27 এপ্রিল ইসি প্রকাশিত গেজেটের মেয়র হিসেবে উঠে আসে ইশরাক হোসেনের নাম। গেল 14 মে ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। টানা 2 দিনের শুনানি শেষে বৃহস্পতিবার ওই রিটের আদেশের দিন ধার্য করেন হাইকোর্ট। এদিন আদালত চত্বরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। বহুল আলোচিত রিটটি খারিজ করে দেন হাইকোর্ট। নির্বাচন গেজেট করেছে, গেজেট 30 শপথ হবে ল। এটা চ্যালেঞ্জ করতে হলে ট্রাইব্যুনালে যেতে হবে, যেহেতু পিটিশন কোর্ট ট্রাইব্যুনালে যাননি। আর দ্বিতীয় যে উনার মামলা করার অধিকার নিয়ে অনেক বড় অবজারভেশন দিয়েছে এবং আদালত আরও অনেক বড় অবজারভেশন দিয়েই মামলাটা খারিজ করে দিয়েছে। ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। শপথ পড়ানোর ক্ষেত্রে বিলম্ব হলে আদালত অবমাননা হবে বলেও সতর্ক করেন আইনজীবীরা। যে উপদেষ্টা আছেন, যিনি হয়তো বা কোনো রাজনৈতিক মোটিভ নিয়ে এই বিষয়টাকে ঘোরাচ্ছিলেন, তিনিও এখন অন্তত আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত জানান রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম। আমরা আপিল ফাইল করার চেষ্টা করব এবং আমরা সংশ্লিষ্ট যে রেসপন্ডেন্ট ছিলেন তাদেরকে আমরা অ্যাডভোকেট অন রেকর্ডের লয়ার সার্টিফিকেট দিয়ে আমরা বিষয়টি জানিয়ে দেব যে আমাদের ক্লায়েন্টের থেকে ইনস্ট্রাকশন আছে, আমরা মহামান্য আপিল বিভাগে যাব। তিনি বলেন, আপিল হলে বিচারাধীন বিষয় হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর সুযোগ থাকবে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইচ্ছা এবং অনিচ্ছার উপর নির্ভরশীল তারা এই শপথটির আয়োজন করবে কিনা। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। ক্লায়েন্টের বক্তব্য হচ্ছে, অন্তর্বর্তী সরকারকে 48 ঘণ্টা পর্যবেক্ষণে আলটিমেটাম দিয়ে আন্দোলন সাময়িক স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলন স্থলে এসে তিনি এ ঘোষণা দেন। এদিকে মেয়রের শপথ না পড়ানো নিয়ে করা রিট খারিজ হয়ে যাওয়ার খবরে উল্লাস করেন ইশরাকের সমর্থকরা। বুধবার সকাল থেকে তারা কাকরাইলে অবস্থান নেন এবং সারা রাত বিক্ষোভ করেন, যা বিকেল পর্যন্ত অব্যাহত ছিল। উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইশরাকের শপথের ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি। এদিকে তারেক রহমানকে নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাকের শপথ না পড়ানো রিট খারিজের প্রতিক্রিয়া জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই রায়ে জনগণের বিজয় হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। গণতন্ত্রের বিজয় হলো। আমি আশা করব যে মন্ত্রণালয় এখন আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাকের শপথের ব্যবস্থা করবেন। রাজনৈতিক সংকট কাটাতে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবিও জানান তিনি। বর্তমানে যে রাজনৈতিক সংকট, এই সংকটগুলো দূর করবার একটাই মাত্র পথ, তা হচ্ছে অতি দ্রুত একটি রোড ম্যাপ ঘোষণা করা। এদিকে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বক্তব্যের সমালোচনা করে বক্তব্য প্রত্যাহার সহ তার পদত্যাগ দাবি করেন তিনি। ডক্টর খলিলের অহেতুক
প্রলাপে প্রতিমান হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ সুকৌশলে বাংলাদেশের প্রাণ তারেক রহমানের দেশে নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায়। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে জানাতে চাই, এই ধরনের বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে রাখলে পরে সরকারের জন্য সুনাম বয়ে আনবে না। সাংবাদিকদের এক প্রশ্নে রুহুল কবির রিজভী মেয়র হিসেবে ইশরাকের শপথ নিয়ে হাইকোর্টের আদেশের ইতিবাচক প্রতিক্রিয়া জানান। আদালতের এই আজকের যে রায় যেটা দিয়েছে এটা জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সাম্য হত্যার বিচারের দাবিতে আজও দিনভর শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভে নামে ছাত্রদল। সকাল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান নেন, পরে একটি অংশ ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন। এতে যানজটে স্থবিরতা নেমে আসে রাজধানীর অনেক সড়কে। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানী শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বৃহস্পতিবার সকাল থেকেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সংগঠনের নেতাকর্মীরা। এদিন সকাল 10টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এই সময় নানা স্লোগানে সাম্য হত্যার বিচার দাবি করেন তারা। যে ভিসির আন্ডারে পরপর দুটো খুন হয়ে গেল 9 মাস পর, সেই ভিসির পদত্যাগ আমরা চাই। ছাত্রদল নেতাদেরকে টার্গেট করে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে, যা ইতিমধ্যে আমরা অনেক তথ্য দিয়ে আপনাদেরকে জানিয়েছি। সাম্য হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করা। পরে ছাত্রদলের একটি অংশ ইন্টারকন্টিনেন্টাল মোড়েও অবস্থান নেয়। সাম্যের হত্যাকাণ্ড নিয়ে আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি। আমরা মনে করছি এটি একটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে কোনো একটা কুচক্রী মহলের মাধ্যমে হয়েছে। ওনারা অবহেলা করছে, অবহেলা না করলে এতগুলো দিন পার হয়ে গেল, ওনারা এখন পর্যন্ত কিছুই জানে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোতেও আমরা ব্যাপকভাবে অবহেলা এবং বিভিন্নভাবে বিলম্ব কার্যক্রম দেখছি, যা আমাদেরকে খুবই হতাশ করেছে। দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সর্বশক্তি নিয়োগ করে হলো এটি একটা সুরাহা করতে হবে। তা না হলে দেখেন এটি দ্বারা সাধারণ জনগণের নিকট কি মেসেজ যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তার বিচারে সুনিশ্চিত হচ্ছে না, তাহলে রাষ্ট্রের নাগরিক যারা রয়েছে তাদের পরিণতি কি হতে পারে, এবং সামনে আরো অনেক সংকট রয়েছে। এই সময় তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন। তারপরও যদি পুলিশ বাহিনীর যদি এই ধরনের দুর্বলতা স্পষ্ট হয়, তাহলে রাষ্ট্রের নাগরিকরা কোথায় যাবে? মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। দিনভর তীব্র যানজটে স্থবির রাজধানী। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে নাকাল নগরবাসী। এতে বেশি বিপাকে পড়েন কর্মজীবী মানুষ, অ্যাম্বুলেন্সের রোগী ও নারী শিশুরা। এ নিয়ে প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। মানুষকে জিম্মি করে রাজপথে আন্দোলন সংগ্রামের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিও করেন তারা। রেজা খানের রিপোর্ট। বর্তমানে দাবি দেওয়া বাস্তবায়ন ও আন্দোলনের নগরী হয়ে উঠেছে রাজধানী ঢাকা। যে কোনো ইস্যুতেই রাজপথ দখলে নিয়ে সরকার ও মানুষকে জিম্মি করা যেন নিয়মে পরিণত হয়েছে। দিনের পর দিন এমন যন্ত্রণায় দেয়ালে ঠেকে গেছে নগরবাসীর পিঠ। বৃহস্পতিবার এ কষ্টের মাত্রা আরও প্রকট হয়। রাজধানী জুড়ে তীব্র যানজটে দিশেহারা মানুষ। খুব ভোগান্তি, এটা তো কষ্ট, জনসাধারণ আমাদের মতো মানুষের কষ্ট। দাবি দেওয়া তো নির্দিষ্ট একটা জায়গায় তারা করা উচিত, হ্যাঁ, যেখানে জনসাধারণ বা যানবাহন অন্য কোনো কিছু না চলে। যানজটে বেশি বিপাকে পড়েন অ্যাম্বুলেন্সে আটকা পড়া রোগীরা। কখন হাসপাতালে পৌঁছাবেন তা নিয়ে অনিশ্চয়তায় থাকেন স্বজনরা। তীব্র গরমে যানজটে সীমাহীন কষ্টে ভোগেন নারী ও শিশুরাও। খুব অসুবিধা, স্যারে ফোন দিতেছে, স্যার থাকবে না বলতেছে। আমার মা অনেক কষ্ট করতেছে, আমার অনেক কষ্ট। স্যার আমাদের এরকম তো অসুবিধা হলে তো সবারই অসুবিধা এরকমই। এ নিয়ে প্রশাসনের তেমন কোনো তৎপরতা চোখে না পড়ায় ক্ষোভ জানান ভুক্তভোগীরা। পুরো শহরটাকে অলস বানিয়ে ফেলাইছে। এরা ওইখানে বসবে, বসিয়া পুরো আন্দোলন, রোডঘাট বন্ধ। প্রশাসন তো কিছু কবে না, ওইরকম ভাবে কোনো পদক্ষেপ নিতে চাচ্ছে না, বা আমরাও ওরকম কোনো এখনো সফল পাচ্ছি না। মানুষকে রাজপথে জিম্মি করে রাজনৈতিক বা গোষ্ঠী স্বার্থ হাসিলের এই প্রবণতা বন্ধে কঠোর পদক্ষেপেরও দাবি করেন তারা। আমরা তো জিম্মি, এখন আমরা দেখা গেছে যে কোনো
আমরা তো পলিটিক্স করি না। প্রতিদিনে স্যার যেদিকে ঢুকবেন আপনি ওইদিকে দুর্ভোগ, এই মিছিল মিটিং মনে করেন। সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিতে কার্যকর ব্যবস্থাও চান নগরবাসী। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের সীমান্ত জেলা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন অব্যাহত রয়েছে। সমান্তরালে চলছে পুশব্যাকও। 4 থেকে 7 মে বাংলাদেশের 5টি জেলা দিয়ে ভারত থেকে 167 জনকে পাঠানো হয়েছে বাংলাদেশে। এসব ঠেকাতে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। ভারত থেকে বাংলাদেশে পুশ ইন যেন থামছেই না। বুধবার মধ্যরাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে 11 জনকে পুশ ইন করে বিএসএফ। এদের মধ্যে 7 জন নারী ও শিশু 4 জন। ভারত থেকে আমাদের বাংলাদেশে কিছু নাগরিককে পুশ ইন করেছে। তাদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই শেষে তাদেরকে তাদের পরিবারের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে হস্তান্তর করা হবে। এছাড়া ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে বাংলাদেশি 24 নাগরিককে পুশব্যাক করেছে বিএসএফ। বুধবার মধ্যরাতে ছাগলনাইয়া পৌরসভার মটুয়া সীমান্ত দিয়ে 12 জন ও ফুলগাজীর খেজুরিয়া সীমান্ত দিয়ে 12 জনকে পুশব্যাক করা হয়। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিল। ইউনো তত্ত্বাবধানে আমাদের হেফাজত আছে, কিন্তু তাদের রাখার জায়গা নেই। এই 12 জনকে আনা হয়েছে হরিয়ানা রাজ্য থেকে। গতকালকে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাদেরকে হরিয়ানা রাজ্য 12 জনকে আনা হয়েছে। তাদের সাথে আরো প্রায় 140 জন একই প্লেনে করে আনা হয়েছিল গতকালকে এই ত্রিপুরা রাজ্যে বিভিন্ন ফেনীর বিভিন্ন বর্ডারে তাদেরকে নামায় দেওয়া যায়। তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে জানে তাদেরকে পুশ ইন করার জন্য মূলত আনা হয়। এদিকে ভোরে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকা দিয়ে নারী শিশু সহ 13 জনকে পুশ ইন করার সময় 60 বিজিবি টহল দল তাদের আটক করে। এদের মধ্যে পুরুষ 3 জন, নারী 3 জন এবং 7 জন শিশু রয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আইন সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সংবিধান এর অনুচ্ছেদ 19-এর 6 দফা মোতাবেক বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে তার পদ থেকে অপসারণ করছে। খন্দকার দিলিরুজ্জামান 2018 সালের 31 মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হন। 2020 সালের 30 মে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হয়েছেন। ইসরায়েলি দূতাবাসের এক দম্পতিকে গুলি করে হত্যার ঘটনায় একজনকে আটক করেছে মার্কিন পুলিশ। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও 93 ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলের অনুমতি দেয়ায় প্রায় 11 সপ্তাহ পর গাজায় 100টির মতো ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে, তবে তা ঠিকমতো নিরন্ন মানুষের কাছে পৌঁছাচ্ছে না বলে জানিয়েছে বিবিসি। খেলার খবর, ক্রিকেট। ইনজুরিতে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন টাইগার এর ওপেনার সৌম্য সরকার। তার পরিবর্তে নতুন করে স্কোয়াডে ডাক পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। পিঠের চোটের কারণে আরব আমিরাতের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি সৌম্য। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি। 29টি টি20 ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা মিরাজ বর্তমানে পিএসএল এ লাহোরে কালান্দার্সের হয়ে খেলছেন। পিএসএল শেষ হওয়ার পর তিনি লাহোরে বাংলাদেশ জাতীয় দলের সাথে যোগ দেবেন। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দলের 25 মে লাহোরে পৌঁছানোর কথা রয়েছে। শেষ করব মোহনা সংবাদ। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।